এই অভ্যুত্থানের পরে এখন আবার প্রশাসনের বিহেভিয়ার এরকম হবে, এইটা আমরা প্রত্যাশা করি না। তো প্রশাসনের কোনো চরিত্রের পরিবর্তন হয় নাই। বিভিন্ন কাজেই তারা তো ক্রেডিট নিয়ে যুদ্ধ করবেন না, অন্যের মতো কাউন্টার ভিডিও অডিও পোস্টার এগুলো প্রচার করবে না। কিন্তু গণঅভ্যুত্থান নিয়ে যদি আলোচনা করতে হয়, ইতিহাস লিখতে হয়, তাহলে প্রথমেই আসবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। এবং সেই আন্দোলনে যে আমাদের উত্থান, সেই আন্দোলনের মধ্যে দিয়ে যে আমাদের রাজনীতিতে আসা, রাজনীতিতে এসে কিংবা সেই একটা প্রতিকূল সময়ে হামলা মামলার সময়ে আমরা পাশে পেয়েছিলাম গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দকে। হয়তো সে সময় কোনো সংগঠিতভাবে কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে নয়, সাকিব ভাই ইয়ং তরুণ রাজনীতিবিদ হিসেবে নিয়মিত আমাদের পক্ষে কথা বলেছেন টেলিভিশন টক শোতে। বাবলু ভাইরা মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের উপর যখন আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া নঈম জাহাঙ্গীর ভাই কথা বলেছেন, রব ভাই কথা বলেছেন, কায়ুব ভাইরা রাষ্ট্রচিন্তা রাষ্ট্র সংস্কার আন্দোলন করেন নাই, আমাদেরকে বুদ্ধি পরামর্শ আর্থিক মানসিক বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়েছেন, যার ফলে আমরা সেই কোটা সংস্কার আন্দোলন থেকে 2019-এ ডাকসু নির্বাচনের একটা বিজয়ের পরে রাজনৈতিক অগ্রযাত্রার দিকে আমরা যেতে সাহস করেছিলাম। প্রকৃত অর্থে আমি বলেছিলাম এই অভ্যুত্থানের পরে দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকে ভাইস চ্যান্সেলর হয়েছেন, ইউজিসির মেম্বার হয়েছেন, পিএসসির মেম্বার হয়েছেন, অনেকে বিভিন্ন দলের পরিচয়, কেউ বিএনপির, কেউ জামাতের, বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আমি গতকালকে সাকিব ভাইয়ের সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্ট দেখছিলাম। 18 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রাম ছিল ছাত্রদের উপর আক্রমণের প্রতিবাদে। যদি অনেকে বামপন্থী চিন্তাধারার সাথে বিশ্বাসী, আবার কেউ ইন্ডিভিজুয়াল আছেন, কিন্তু আমি দেখেছি গত এই আমাদের 7-8 বছরের সংগ্রামে প্রত্যেকটি ক্রান্তি লগ্নে আনু মোহাম্মদ স্যার সহ এই মানুষগুলোর অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু আজকে তাদের খুব বেশি মূল্যায়ন নাই, কারণ এখন জোর যার মুল্লুক তার, মানে যার যত বেশি শক্তি। নাজমুল হক ভাই বলেছিলেন যে ডিসি সাহেব বলছে সে জামাতের লোক, তো ভাইয়ের কথা কি বলবো, আমার এলাকার ডিসি এখনো বহাল। তার বিষয়ে আমি কমপ্লেন দিয়েছিলাম সালেউদ্দিন সাহেব সহ রিজওয়ানা পাশা উপদেষ্টাদেরকে রোজার ঈদের সময়, যে তিনি বলছেন যে করলাম না চাকরি, বিএনপি ক্ষমতায় আসবে, রাজনীতি করবো। তো আমি বললাম তাহলে ভাই আপনার যদি এই উপলব্ধি হয়, আপনি এখনই আল্লাহর রাস্তায় চাকরি ছাইড়া দেন। কারণ এই অভ্যুত্থানের পরে এখন আবার প্রশাসনের বিহেভিয়ার এরকম হবে, এইটা আমরা প্রত্যাশা করি না। তো প্রশাসনের কোনো চরিত্রের পরিবর্তন হয় নাই। আজকের যে আলোচনা, যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা, বাবলু ভাই সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল, আমরা গ্রেপ্তার হয়েছিলাম। সাকিব ভাইরা কত লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আমরা এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের কথা বলে লড়াই করে মানুষকে সংগঠিত করে আহ্বান করেছিলাম। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, 11 মাসেও ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, এই উপদেষ্টা পরিষদের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, শুধুমাত্র বিএনপি জামাতকে প্রশাসনের বিভিন্ন পদে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয় নাই গত 11 মাসে। এইটা তো আমাদের প্রত্যাশা ছিল না। আজকে হসপিটালগুলোতে যান, ঢাকা মেডিকেল সহ জেলা হসপিটালগুলোতে আগের চেয়ে মানুষের সেবা পেতে চিকিৎসার ব্যবস্থার পরিবর্তন হয়েছে। ভূমি অফিস, ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস কোনো পরিবর্তন হয়েছে? রাজনৈতিক নেতা যাদের ক্ষমতা আছে, সংগঠন আছে, তাদের কথাই চলতেছে। এই ব্যবস্থার তো আমরা পরিবর্তন চেয়েছিলাম। তো যে কারণে আজকের যে গণতান্ত্রিক উত্তরণের পথের কথা বলা হচ্ছে, আগামীতে নির্বাচন হবে, আমি মনে করি এখন যে যতটুকু পারি আমরা যে অনেক দিন ধরে একটা ভারসাম্যপূর্ণ সংসদের কথা বলছি, প্রধানমন্ত্রীর স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের 70 নম্বর অনুচ্ছেদের সংশোধন সহ বিভিন্ন পরিবর্তনের কথা বলছি, আজকে সময় এসেছে এই পরিবর্তন বাস্তবায়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, তাদেরও কার্যত ভূমিকা নাই। তারা গা ছাড়া ভাব, লাগাম ছাড়া ভাব ছেড়ে দিচ্ছে, হাউজে ঐক্যমত্য তৈরি হচ্ছে না। কিন্তু কিছু কিছু মৌলিক সংস্কার প্রশ্নে আমাদেরকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। তার মধ্যে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে
পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আমি মনে করি এটাও যদি কিছুটা করা হয়, অন্তত কিছু ডিসেন্ট ভয়েস পার্লামেন্টে থাকবে, না হলে তো ওই পার্লামেন্ট আগের মতো হবে, প্রশাসন যেমনিভাবে হচ্ছে। সর্বশেষ আমি যে কথাটি বলে শেষ করব, যে এইখানে যারা আছেন তাদের প্রত্যেকে সামাজিক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আমি বলবো আপনারা ডক্টর ইউনূসের সাথে বসেন, সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এখনো বসে তাদেরকে স্মরণ করিয়ে দেন জাতি যে এক বুক আশা নিয়ে তাদের প্রতি একটা আনন্দ ভালোবাসা নিয়ে এই অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল। 11 মাসে যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দিবেন, আমি 4-5 দেবো তাদেরকে। 4-5 দিলেও কষ্ট হয়, তারা ওইভাবে উত্তরণ ঘটাতে পারেন নাই। কাজে আপনাদের সংযোগ আছে, নেটওয়ার্ক আছে, অ্যাক্সেস আছে, এখনো সরকারের সাথে কথা বলে অন্তত যেই যেই জায়গাগুলোতে পরিবর্তনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আমরা সেই কাজটি করতে চাই। এবং আজকের এই গণতন্ত্র মঞ্চের প্রোগ্রাম, এই মঞ্চের পেছনে আসলে এই মঞ্চকে সংগঠিত করার পেছনে যে ব্যক্তিটি ভূমিকা রেখেছে, অনেকদিন পরে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রাম এসেছি, সেই কারণে আমি জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করছি, কারণ তার ওই গণস্বাস্থ্যের ওইখানে মাছ ভর্তা, ডাল, ভাজি টাজি খাওয়ার ব্যবস্থা করেছে, আমাদের আলোচনার ব্যবস্থা করেছে। ওইখান থেকেই গণতন্ত্র মঞ্চ এই বাংলাদেশের সংকটপূর্ণ রাজনীতির সময় বিএনপি যখন রাজপথে ওইভাবে উত্তাপ ছড়াতে পারছে না, গণতন্ত্র মঞ্চের সীমিত সামর্থ্য নিয়ে গণতন্ত্র মঞ্চ আমরা রাজপথে উত্তাপ ছড়িয়েছি, এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। সবাইকে ধন্যবাদ।